আজকে গোঘাটে তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সভা হয়েছে। তৃণমূল প্রার্থী যিনি হচ্ছেন অপরূপা পোদ্দার, তাকে নিয়ে একটি কর্মী সভা। সেখানে অনেকেই ছিলেন, কিন্তু মূল উদ্যোগী ভূমিকায় দেখা গেছে গোঘাটের বিধায়ক তৃণমূল নেতা মানস মজুমদারকে। অনেকে বলছেন যে এই লড়াইটা যেমন লোকসভার লড়াই তো অবশ্যই, সেই সঙ্গে মানস মজুমদারেরও কিন্তু একটা কঠিন পরীক্ষা বলা যায়। কারণ বিজেপি যিনি প্রার্থী হয়েছেন তপন কুমার রায়, তার বাড়ি গোঘাটে, এবং গোঘাটে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা চোরা স্রোত রয়েছে, যে তৃণমূল কংগ্রেসের একটা অংশ নাকি চাইছে যে আত্মঘাতীভাবে মানস মজুমদারের একেবারে সম্মানহানি করে। কারণ যদি বিজেপি ওখানে পজিটিভ থাকে, প্লাসে থাকে, যদি তৃণমূল কংগ্রেস মাইনাসে যায়, তার দায়টা কিন্তু গিয়ে পড়বে মানস মজুমদারের ঘাড়ে। কারণ তিনি এখন এলাকার শুধু বিধায়ক নন, তিনি নেতৃত্ব দিচ্ছেন, যার ফলে তার উদ্যোগটা কিন্তু অনেক বেশি এবারও। কারণ কঠিন পরীক্ষাটা তার সামনে। তার বিধানসভাতে যদি হার জিতের বিষয়টা থাকে, যদি সেখানে নেগেটিভ হয়ে যায়, তাহলে সেটা মানস মজুমদারের হার। এটাও কিন্তু বলছে রাজনৈতিক মহল। এরকমই সোর্স মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে যে একটা ক্ষোভ বিক্ষোভ কিন্তু কাজ করছে তৃণমূলের অন্দরে। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আর্থিক লিপির এক্সিকিউটিভ এডিটর দেবাংশু চক্রবর্তী। দেবাংশু, আপনি কি ভাবছেন যে এই যে আজকে কর্মী সভা হলো, সেখানে অনেক বেশি উদ্যোগী ভূমিকায় মানস মজুমদারকে, ভোটটা যেন গোঘাটে মানস মজুমদারের, কেন এতটা উদ্যোগ, কি মনে হচ্ছে? না দেখো, মানস মজুমদার তুমি নিজেও জানো গোঘাটে বর্তমানে বিধায়ক হিসেবে যথেষ্ট জনপ্রিয় এবং তার জনসংযোগ অত্যন্ত ভালো। আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে তাকে ছুটে যেতে এবং যে কোনো ধরনের প্রোগ্রামে তিনি অ্যাটেন্ড করেন, এবং তার যে সাংগঠনিক যে দক্ষতা সেটা বারবার তিনি প্রমাণ করেছেন। কারণ তুমি জানো গোঘাটে বিগত দিনে বেশ যে গোষ্ঠীদ্বন্দ্বের যে জায়গাটা বারবার উঠে আসছিল, সেখানে তিনি গোঘাট 1 এবং 2 দুটোতেই বর্তমানে তৃণমূলের সেই গোষ্ঠীদ্বন্দ্বের জায়গাটা অনেকটাই কমেছে। কিন্তু একটা জিনিস তোমাকে ভাবতেই হবে যে গোঘাটে তুমি নিজেও জানো যে প্রার্থী গোঘাটের, এবং বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার যিনি সভাপতি বিমান ঘোষ, তিনিও গোঘাটের। এখন এই যে জায়গাটা, মানে মূল উৎসটা, মানে যদি তুমি বলো ভূমিকম্পের উৎস কোথায়, সেখানে দেখতে গেলে মূল উৎস কিন্তু গোঘাট। কারণ সেইখানে গোঘাটের পুরো আদিবাসী সম্প্রদায় যারা রয়েছেন, তাদের নেতা সমেত তারা বিজেপিতে যোগদান করেছেন, এবং গোঘাটের একটা বড় অংশ বিশ্বনাথ কারকের হাত ধরে বিজেপিতে যোগদান করেছে। এবং এই যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো কিন্তু তৃণমূল নেতৃত্বকে ভাবিয়েছে, এবং সেখানে বারবার মানস মজুমদারের মতো সংগঠককেও ভাবতে হয়েছে যে তোমার সংগঠনের যে চিত্র, তৃণমূল কংগ্রেসের সংগঠনের যে বুথ ওয়াইজ যে চিন্তা ভাবনা, সেটা তাকে বারবার করতে হয়েছে। কিন্তু একটা দিকে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে রাজনীতির গোঘাটে মানস মজুমদার বিধায়ক হওয়ার পর রাজনৈতিক পট পরিবর্তন তৃণমূল কংগ্রেসের যেমন হয়েছে, তেমনি গোঘাট 1-এর সভাপতি, যিনি দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করে এসছেন, দাপুটে নেতা এবং বহু পুরনো নেতা মনোরঞ্জন পাল, তিনি বিজেপি তৃণমূলের যিনি ছিলেন, 1 নম্বরের যিনি ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তাকে সরিয়ে নারায়ণ পাঁজার মতো লোককে করা হয়েছে। এইরকম বিভিন্ন রদবদল এবং বিভিন্ন জায়গায় মানস মজুমদারের একটা একচ্ছত্র যে সাম্রাজ্য, সেখানে থাবা বসাতে পারে বিজেপি, এটা কিন্তু মানে যে রাজনৈতিক মহল বা রাজনীতিবিদরা যে ধরনের আলোচনা শুরু করেছেন, এটা কিন্তু অপ্রাসঙ্গিক মোটেই নয়। কারণ আমি মনে করি যে মানে গোঘাটে এই যে আগামী আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে কিন্তু গোঘাটের মানুষ কাকে ভোট দেবেন বা কোন প্রার্থীকে পছন্দ করবেন, তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করছে মানস মজুমদারের কারিশমা কতটা, তিনি কতটা সংগঠিত করতে পেরেছেন তৃণমূলকে, এবং কতটা মানে তৃণমূলের যে ভাবমূর্তি বা তৃণমূলের যে জায়গাটা তৈরি করার চেষ্টা উনি করে গেছেন এতদিন ধরে। তো এবং সেখানে বহু ইস্যু রয়েছে, ভাবাদিঘির মতো একটা ইস্যু রয়েছে। তারপরে তুমি জানো গোঘাটের যুব সমাজ, যুব নেতৃত্ব তৃণমূলের, সেটা কিন্তু একেবারেই সংগঠিত নয়। তুমি নিজেও বারবার দেখেছো সেখানের যুব যে নেতৃত্ব রয়েছে বা যারা করছেন, তারাও অনেকাংশে কিন্তু মানে একমুখী হয়ে গেছেন। এই যে একমুখীনতা, একটা তৃণমূল কংগ্রেস বা যে কোনো পার্টি বলো, এই একমুখীনতার কিন্তু একটা মানে
বিপর্যয় বা তুমি যদি বলো যে মানে একটা আশঙ্কা, এটা কিন্তু বারবারই করা যায়, এটা অমূলক নয়। যারা বলছেন অবশ্যই ঠিক বলছেন, রাজনৈতিক মহলও এটাকে চর্চা করছে এই নিয়ে যে মানস মজুমদারের পরীক্ষা তো বটেই, শুধু তাই নয়, শুধু আমি মানস মজুমদার কেন বলবো, এটা মানে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভা কেন্দ্রেই তাদের প্রত্যেক বিধায়কের একটা পরীক্ষা বলা যেতে পারে, শফিকুল। একেবারে, এবং সেটা তো আছেই। আমরা দেখলাম যে আরামবাগে যে কর্মী সভা হলো, তারপর এরকমই বড় মাপের একটা কর্মী সভা গোঘাটে, একেবারে সরাসরি যখন প্রার্থী ঘোষণা হলো তার একদিনের পরেই এইরকম একটা বাড়তি উদ্যোগ বলা যায়। তৃণমূল কংগ্রেসকেও কি, নেতৃত্বকেও কি ভাবাচ্ছে যে গোঘাটে যেভাবে ভূমিকম্পর সোর্স, যেটা আপনি বলছিলেন, সত্যি সেটা ভোটে কার্যকরী হতে পারে, তাই জন্য কি তড়িঘড়ি এই কর্মী সভা, নাকি এটা আগে থেকে শিডিউল ছিল, কি খবর আছে? না দেখো, আগে থেকে শিডিউল ছিল কিনা সেটা আমাদের মতো সাংবাদিকদের বা আমাদের মতো পোস্টে যারা আছে তাদের পক্ষে সম্ভব নয় এটা করা। কিন্তু এটা ঘটনা যে তুমি ভালো করে দেখো যে 2-3টে বিধানসভা কিন্তু এখানে ভাইটাল হয়ে যাচ্ছে। প্রথমত হচ্ছে গোঘাট, দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই খানাকুল, তৃতীয়ত হচ্ছে আরামবাগ। কারণ তুমি যে দেখেছো যে একটা বড় অংশ, তৃণমূলের একটা বড় অংশ, সেটাকে তুমি যুব বলতে পারো, সেটাকে তুমি বিক্ষুব্ধ তৃণমূল বলতে পারো, সেটাকে তুমি আদি তৃণমূল বলতে পারো, এরকম বহু একটা বেশ বড় অংশ কিন্তু বসে পড়েছে মানে তোমার প্রচার। বা তুমি দেখো এখন 10-11 দিন হয়ে গেল যে নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পর প্রার্থী ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস আগেই, অপরূপা পোদ্দারের নাম। তারপরেও কিন্তু তুমি দেখো দেয়াল লিখন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিটিং, মিছিল, সভা, কর্মী সভা, এই দিক দিয়ে কিন্তু তৃণমূলের সেই যে মানে তুমি গত লোকসভাতেও দেখেছো যে যে একটা প্রচারের একটা বহুমুখীনতা, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রচারে নেমেছেন, সেই জায়গাটায় কোথাও একটা ভাটা পড়েছে। এটা যে কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক মহল বা সাংবাদিক মহল এটা বুঝতেই পারছেন। সেই জায়গায় গিয়ে একটা জিনিস পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস বর্তমানে রাজ্যের শাসক দল হলেও বর্তমানে যে সিনারিওটা প্রকাশ পাচ্ছে, যে রাজনৈতিক চরিত্র প্রকাশ পাচ্ছে, সেখানে কিন্তু যেরকম মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখে বা মুখ দেখেই ভোট হয়, সেরকম এখানেও বিজেপির কিন্তু একটা মানে কে প্রার্থী হচ্ছেন সেটা নয়, বারবার মানে এইটা চর্চা আমরা করেছি যে বিকল্প। সিপিএম এর সময়ও যেটা হয়েছিল যে বিকল্প ছিল না, বিকল্প হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানুষ বিকল্পকে ভোট দিয়েছে। এখনো সেই জায়গাটা যদি শুরু হয় বা সেই রকম একটা সুইপ যদি শুরু হয় ভোটে, তাহলে কিন্তু একটা মানে তুমি আরামবাগেও যদি এরকম কোনো জায়গায় এই ধরনের কোনো বিধানসভায় যদি পিছিয়ে পড়া বা কোনো বিধানসভায় যদি তোমার সিপিএম বা বিজেপি এগিয়ে যায় ভোটের নিরিখে, কোনো বিধানসভা এলাকার নিরিখে, তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। ওকে, অসংখ্য ধন্যবাদ দেবাংশু চক্রবর্তী, আর্থিক লিপির এক্সিকিউটিভ এডিটর, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।